প্রিয় দর্শক, আবার এনটিভি আইনি অধিকার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ। স্টুডিওতে আমার সাথে আছেন ব্যারিস্টার বুরেজা। তো আমরা দর্শকদের সাথে কথা বলছিলাম, ফিরে যাচ্ছি দর্শকদের ফোন করে দেখি কেউ আছেন আমাদের সাথে কথা বলার জন্য। হ্যালো 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 দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি রহিম বলতেছি। জি আমি স্যার কাছে জানতে চাচ্ছিলাম একটা স্থল বিষয়ের ব্যাপারে। জি বলেন, শুনতে পাচ্ছেন। আমি নেক্সট মান্থে অ্যাপ্লাই করব, আমার কাছে সব রেডি। আমি স্যার কাছে জানতে চাচ্ছিলাম যে কি যখন আমার ওয়াইফে পাসপোর্ট জমা দিবে, আমি কি তারপরে কি অ্যাপ্লিকেশনটা সেন্ড করবো সে ফিলে, না তার আগে? যেটা হবে কি ভাইয়া, আপনার নিয়ম হচ্ছে আপনি দেখবেন আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে অনলাইন। হ্যাঁ, ঠিক আছে, অনলাইন সাবমিট করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন এবং বুকিং করার পরে ওখানে আপনাকে সাধারণত বলে দেবে যে কত দিনের ভিতরে আপনি পাঠাবেন। এটা নর্মালি 28 ডেজ পর্যন্ত আপনি টাইম পান। আচ্ছা ঠিক আছে, তো আমরা বলবো যে আপনি কিন্তু মনে রাখবেন আপনি একটা স্টাম্পড অ্যাড্রেস এনভেলপ ভিতরে দিয়ে দেবেন। আপনি যত জিনিসপত্র পাঠাচ্ছেন সেটাকে আগে আপনি পোস্ট অফিসে গিয়ে ওয়েট করবেন, ওয়েট করে দেখবেন, ওজন নিয়ে দেখবেন যে ওটাতে কত পয়সার স্টাম্প লাগে। তারপরে সেই একই পয়সার স্টাম্প দিয়ে আরেকটা এনভেলপ ওর মধ্যে ভরে পাঠাবেন। তাহলে তারা ওই ডকুমেন্টগুলো আবার আপনাকে একই এনভেলপ করে আপনাকে পাঠিয়ে দিবে। আচ্ছা, একটা কথা ভাইয়া, জি মনে করুন আমি আমার ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত 6 মান্থ, ঠিক আছে? জি শুনছি, আপনি বলেন। আমার উইকলি স্যালারি আমার। জি, আমার যে সব লিস্টের আমার কাজগুলো করছে উনি সব মতই লিখে দিতে ফাইলে। এটা কি প্রবলেম হবে? কি প্রবলেম হবে? কি লিখে দিয়েছে? ওরা লিখছে মন্থলি পেমেন্ট, আমার কিন্তু উইকলি পেমেন্ট। তা আপনি একটা কভার লেটার দিয়ে, আপনি একটা কভার লেটার দিতে পারেন, স্টেটমেন্ট দিয়ে আপনার নিজের সম্পর্কে এক্সপ্লেন করে দেওয়া উচিত। তো আপনি কভার করে দিয়ে আপনি বলেন যে আপনি আসলে এটা উইকলি রিসিভ করেন এবং আপনার ইনকাম 6 মাসের হিসেব অনুযায়ী এটা অবশ্যই 18,600 ক্রস করে যায়। আমি তো মনে করি আপনার একটা কভার লেটার বা একটা নিজের একটা স্টেটমেন্ট সাথে এনক্লোজ করে দেওয়া ভালো। আমি কিন্তু ছাড়ি না, আমি কিন্তু মন্ডে ছাড়বো আর কি। হ্যাঁ, যখন আপনি ছাড়বেন সাথে আপনি একটা স্টেটমেন্ট করে পাঠাবেন, কিংবা একটা কভার লেটার দিয়ে সব কিছু এক্সপ্লেন করে পাঠাবেন। ঠিক আছে? আমার ডিসেম্বর একটু অ্যামাউন্ট কম আর কি, উইকলি, মানে এটাকে কম হবে না? তারা আপনাকে 6 মাস, তার মানে তারা আপনাকে দেখবে 26 সপ্তাহে আপনার কত ইনকাম হয়েছে। এটা উপর নিচে হলে অসুবিধা নেই? জি, কোন মাসের বেশি কম, এটা কোনো অসুবিধা হবে না? না, আপনার 6 মাসে আপনার কত বেতন হয়েছে সেটা যদি 9,300 হয় তাহলে হবে। তার উপরে আসলে একটু কম বেশি হয়ে মাসের জি, দিকে। তাহলে হবে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ কলার। নেক্সট কে আছেন আমাদের সাথে? হ্যালো, আচ্ছা, ঠিক আমরা কলারকে ড্রপ করেছি। আমরা রেজা ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। তো রেজা ভাই, আমরা আপনার লাস্ট ইয়ারে অনেক আপনার কেস আপনি অনেক উইন করেছেন এবং অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু আপনি ডিল করেছেন। এই ব্যাপারে যদি আপনি দর্শকদেরকে একটু ডিসকাস করেন। গত বছর আমার বেশ অনেকগুলো উল্লেখযোগ্য কেস আমরা সাফল্য পেয়েছি, বেশ অনেক কিছু ভ্যারাইটি আপনি বলতে পারেন। যেমন আমরা একটা কেস যেখানে পাকিস্তানি একটা কাপলের কেস ছিল এবং তাদের অরিজিনাল কেসটা ছিল কিন্তু হিউম্যান রাইটসে, এবং তাদের দুটো বাচ্চা আছে। বাচ্চারা কিন্তু IVF ট্রিটমেন্টের মাধ্যমে বাচ্চাদের জন্ম হয়েছে, এবং যেহেতু বাচ্চার বাবার কিছু প্রবলেম ছিল, তার স্পার্মে কিছু প্রবলেম থাকার কারণে তারা ডোনেটেড স্পার্ম নিয়ে, একটা থার্ড পার্টি ডোনেশন থেকে স্পার্ম নিয়ে এই বাচ্চাগুলো করা হয়েছিল। তো বাচ্চাগুলি কিন্তু আসলে যেহেতু স্পার্ম যিনি ডোনার তিনি যেহেতু ককেশান হওয়ার কারণে বাচ্চাগুলি কিন্তু দেখতে অনেকটা শ্বেতাঙ্গদের মতোই দেখতে হয়। তো আসলে এই অবস্থাতে উনি এদেশে হিউম্যান রাইটসের গ্রাউন্ডে উনি অ্যাপ্লাই করেছিলেন। তো অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশানটা রিফিউজ হয়। কেসটা যখন আমার কাছে আসে অ্যাপিল স্টেজে, হিয়ারিং স্টেজে বলেন, তো তখন আমি এই কেসটার ফোকাসটা আমি ঘুরিয়ে দেই এবং সেখানে আমি কোর্টে গিয়ে আমার আর্গুমেন্ট থাকে যে কেসটা হিউম্যান রাইটস থেকে শিফট হয়ে এটা প্রোটেকশনে যাবে, এবং আমি তাদেরকে যেটা আর্গুমেন্টটা ছিল সেটা হচ্ছে এই যে বাচ্চা
তারা যেহেতু ইজিলি আইডেন্টিফাইয়েবল, যে বাচ্চাগুলি পাকিস্তানি না, কারণ তারা ককেশিয়ান, তাদেরকে দেখে তারা শ্বেতাঙ্গ বাচ্চা, এবং তারা যখনই তারা জানতে পারবে যেটা স্পাম ডোনেশনের মাধ্যমে এই বাচ্চাটা হচ্ছে, পাকিস্তানের কনজারভেটিভ, যেহেতু আপনি জানেন যে ইসলামিক শরিয়া মতে আপনি স্পাম ডোনেশন কিন্তু নিতে পারেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তারা বলতে পারে যে বাচ্চার মা অ্যাডাল্ট্রি, ব্যভিচার ক্রিয়েট করেছেন, বাচ্চাগুলি অবৈধ, জারজ, তারা বলতে পারে। তো এই অবস্থায় পাকিস্তান সোসাইটি, কনজারভেটিভ সোসাইটি এদেরকে কখনো গ্রহণ করবে না। বাচ্চার মা হুদুদ অর্ডিন্যান্স অনুযায়ী বাচ্চা মার শাস্তি হতে পারে, কারণ সে টেকনিক্যালি সে অ্যাডাল্ট্রি করেছে, যদিও কারোর সাথে তার কোনো যৌন সংসর্গ হয়নি, যদি স্পামটা নিয়ে সে স্পাম নিয়ে কনসিভ করার জন্যে, গর্ভবতী হওয়ার জন্যে তাকে মনে করতে পারে যে সে তার চরিত্র খারাপ, এবং এই বাচ্চাগুলি সবসময়ই একটা অবৈধ বাচ্চা হিসাবে বড় হবে, এবং পাকিস্তানের আইন অনুযায়ী তাদেরকে কখনোই ওই পিতার সন্তান বলে তারা মনে করবে না, পিতার সম্পত্তি থেকে তারা বঞ্চিত হবে, এবং সামাজিকভাবে আইনগতভাবে তারা যে ধরনের হ্যারাসমেন্ট স্বীকার করবে এটা পারসিকিউশন হবে, এবং সেই ক্ষেত্রে তাদের অ্যাসাইলাম পাওয়া উচিত। দেখেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন বা ক্লেম কোনোটাই কিন্তু অ্যাসাইলাম ছিল না, হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড ছিল, এই দেশে তারা লং টার্ম আসছে এই গ্রাউন্ডে। এবং এই কেসে কিন্তু জাজ সাহেব অনেক লম্বা ডেলিভারেশন, লম্বা আর্গুমেন্টের পরে আমার এই আর্গুমেন্ট কিন্তু মেনে নেয়, এবং তাদেরকে তারা অরিজিনাল অ্যাপ্লিকেশন ছিল হিউম্যান রাইটস, কিন্তু কোর্টে ফোকাস চেঞ্জ হয়ে এটা প্রোটেকশন হয়ে তারা কিন্তু প্রোটেকশন পেয়ে যায়। ডিসপাইট দ্য ফ্যাক্ট বাবার কিন্তু 1 বছরেরও বেশি জেল সেন্টেন্স ছিল এদেশে, আচ্ছা, এটা পরেও এটা একটা অন্যতম আমার সাফল্য। আমরা আবারও ফিরে আসবো ভাই, আমরা কলার ওয়েট করছেন, তো দেখি কে কথা বলতে আছেন আমাদের সাথে। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটা বার্মিয়াম থেকে মাতরাম, আমার নাম মোহাম্মদ আলী। হ্যালো। জি জি বলুন। আচ্ছা, আমার একটা জিনিস বুঝতাম, আমার একটা পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, ইনডিফিনিট লিভ লাগাইল 10 বছর আগে পাইছিলাম আর কি, ইনডিফিনিট লিভ। বাদে তো যে সময় পাইছিলাম এর বাদে 5 বছর পরে তো পাসপোর্টের টাইম গেছে কি, বুঝছেন? জি। বাদে আমি রেনু করাইছি পাসপোর্ট, রেনু করানোর পরে আবার 5 বছর গেছে। ওকে। এখন তো 10 বছর গেল কিনা নি পাসপোর্ট, অঙ্ক আমি নয়া একটা পাসপোর্ট বানাইছি। এখন আমি ওই যে ইনডিফিনিট লিভর বিষয় একটা নয়া পাসপোর্ট আনা লাগবো না, পুরানটা তাহলে হইব? আমি দেশও যাইতাম, বাংলাদেশ তখন যাইতাম পারমুনি ওগুলা, না নয়া ভিসা ট্রান্সফার করিয়া নয়াটা জানা লাগবো নাকি, তা বুঝতাম। আপনি যদি দুটো পাসপোর্ট একসাথে ক্যারি করেন তাহলে আপনার হবে, দুটো পাসপোর্টই আপনি দেখাবেন, আর আপনি চাইলে নো টাইম লিমিট এনটিএল অ্যাপ্লিকেশন করে, এনটিএল ফর্মে অ্যাপ্লিকেশন করে আপনি একটা বায়োমেট্রিক কার্ড আপনি নিতে পারেন। আচ্ছা, এই যে পুরান যে পাসপোর্ট একটা তো টাইম নাই, টাইম তো চলে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, এখন নয়াটা টাইম আছে আর কি, নতুন পাসপোর্ট। জি, আমি তো বললাম যে আপনি দুটো পাসপোর্ট যদি একসাথে বহন করেন তাহলে অসুবিধা হবে না, আর আপনি চাইলে এটা এনটিএল ফর্ম দিয়ে অ্যাপ্লাই করে আপনি ভিসা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাইলে এইভাবে গেলে ঢাকাতে আসার সময় কোনো অসুবিধা করবে না? ভাইয়া, আমি এদের সম্পর্কে বলতে পারি, বাংলাদেশে মানুষের ব্রিটিশ পাসপোর্ট নিয়েও প্রবলেম হতে পারে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কখন কোথায় কি হবে এটা কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে বলবে না। আইনত আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঢাকাতেও আপনাকে ছেড়ে দেওয়ার উচিত এবং ছেড়ে তারা দেবে। কিন্তু কেউ যদি মনে করে আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা খাবে বা কোনো কিছু করবে, তাতে আপনার ব্রিটিশ পাসপোর্টও আপনাকে আটকায় বলতে পারে তুমি কি করে ব্রিটিশ পাসপোর্ট পেলে, আমার কাছে সন্দেহ হচ্ছে পাসপোর্টটা তোমার না, বহুত কিছু আপনার করতে পারে। তো বাংলাদেশে সব কিছু সম্ভব, তো ফলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো না কোনো প্রবলেম হবে না, বাট হওয়া উচিত না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কলার। নেক্সট কলার কাছে আছে। হ্যালো 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 দর্শক, যে টিভি ভলিউম মিটিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলতে হবে, ফলো করলে আমাদের সাথে কথা বলতে পারবেন না। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনারা কি ক্রিমিনাল ল ব্যাপারে অ্যাডভাইস করেন? যে আমরা আপনাকে অবশ্যই বেসিক ব্যাপারে সবকিছু আমরা অ্যাডভাইস করতে পারি, বলেন আপনার কি প্রবলেম। আচ্ছা, তো আমি ট্যাক্সির জন্য অ্যাপ্লাই করছিলাম, যে ডিবিএস তো আমার একটা এই
রিপোর্ট আসছে যে আমার একটা ক্রিমিনাল অফেন্স ছিল, জি তারা কোশন দিছিল। জি তো কোশনটা হইলে গিয়ে সেক্সুয়াল অফেন্স। তো এটা ডিবিএস এর মধ্যে রিপোর্টটা আসছে। তো এটার জন্য কি আমি অ্যাপ্লাই, এই যে ট্যাক্সির জন্য অ্যাপ্লাই করছি, জি ওটা কি তারা আমাকে দিবে না দিবে না? তারা বলছে যে লাইসেন্সিং কমিটি বসে মিটিং করে তারা জানাবে। জি তো ওটার জন্য ওইটা লাগে একটু অ্যাডভান্স হইতেছে। যে এখন তো তারা আপনাকে বলেই দিয়েছে তারা আপনি কি করবে, তারা দেখবে যে এটাতে আপনার গুড ক্যারেক্টার কতটা এফেক্টেড হয়েছে এবং আপনি একজন লাইসেন্স হোল্ডার হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করতে কি পারবেন না। তারা তো আপনাকে উত্তরটা দিয়ে দিয়েছে, তারা বলেছে তাদের কমিটি মিটিং করে আপনাকে জানাবে। না, আমার এটা 5 বছর 6 বছর হয়ে গেছে, 5 বছর অতিবাহিত হয়েছে। না ভাইয়া শোনেন, আপনার এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে একটা কনভিকশন কখন স্পেন্ড হয়, আর কোনো কোনো ক্ষেত্রে কনভিকশন স্পেন্ড হয়ে গেলেও তারা সবসময় এটাকে তারা দে ক্যান টেক ইনটু কনসিডারেশন। যেমন এমনি নর্মাল ক্ষেত্রে আপনি জানেন একটা কশন যখনই আপনাকে দেওয়া হয় তখনই কিন্তু কশনটা স্পেন্ড হয়ে যায়, কিন্তু কতগুলো জবের জন্যে তারা কিন্তু সবসময়, যেমন ধরেন আপনি যদি চাইল্ড কেয়ার বা কোনো কেয়ারিংয়ে জবের জন্য যান, তখন যে কোনো অফেন্সই তারা কিন্তু দে ক্যান টেক ইনটু কনসিডারেশন। এখন এটা কনসিডারেশন করা অর্থ এই না যে আপনাকে তারা চাকরি থেকে বঞ্চিত করবে। তারা দেখবে কোন সিচুয়েশনে কোন কনটেক্সটে আপনি এই অপরাধটা সংঘটিত হয়েছিল এবং তারপরে আপনার কি রেকর্ড কি ভালো ছিল নাকি আপনার খারাপ ছিল। এখন ধরেন ফর এক্সাম্পল, আমি জাস্ট আপনার কথা বলছি না, দেখা গেলো আপনি হয়তো এর আগে আপনার যে সেক্সুয়াল কশনটা হয়েছিল একজন প্যাসেঞ্জারের সাথে কে ইনভলভ করে, সেক্ষেত্রে তো তারা মনে করতে পারে যে আপনাকে যদি তারা দেয় তাহলে আপনি কতটা দায়িত্ব পালন করতে পারবেন। তো ওরা বিবেচনা করে তারা আপনাকে জানাবে। তো এটা তাদের ব্যাপার। ওরা যদি মনে করে যে এখনও আপনার কাছ থেকে প্যাসেঞ্জার একটা রিস্ক পেতে পারে, তাহলে তারা হয়তো আপনাকে লাইসেন্স দেবে না। আচ্ছা, যদি তারা দেয় না তাহলে কি এটার জন্য কি আমি আপিল করতে পারবো? আর তারা আপনাকে বলে দেবে যে আপনি অ্যাপিল করতে পারবেন কেন। যদি আপনি অ্যাপিল করতে না পারেন সেক্ষেত্রে আপনার একটাই হবে রেমিডি, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ করা। জুডিশিয়াল রিভিউ আমি করতে জি জি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু করতে হবে আপনার হাইকোর্টে গিয়ে। এটা কিন্তু ইমিগ্রেশন নয় যে আপনার ইমিগ্রেশনে আপনি আপার ট্রাইব্যুনালে যাবেন, ইমিগ্রেশনের বাইরে অন্য সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে জুডিশিয়াল রিভিউ করতে হবে হাইকোর্টে গিয়ে। আচ্ছা, আপার ট্রাইব্যুনালে যদি আমি রিভিউ করি এটা আপার ট্রাইব্যুনালে নয় ভাইয়া, এটা ইমিগ্রেশন ম্যাটার নয়, এটা আপনাকে হাইকোর্টে করতে হবে। আচ্ছা, আপনাকে বলতে হবে একটা পাবলিক অথরিটি আপনাকে আনফেয়ারলি বা আনরিজনেবলি বা তাদের প্রসিজার ফলো না করে বা তাদের ডিসিশনটা ডিসপ্রপোর্শনেট এটা বলে তখন আপনাকে হাইকোর্টে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ কলার। নেক্সট কলার কাছে যাচ্ছে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ব্রেক্সিট নিয়ে একটু একটা কথা বলতে চাই। সরি কি বলেন? Brexit। আচ্ছা সরি, জি প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আমি ওয়েবসাইটে যে দেখছি 2020-এর 31 ডিসেম্বর পর্যন্ত যারা আসবে বা বর্তমানে যারা ইউরোপিয়ান ইউনিয়নে আছে, 31 ডিসেম্বরের পরে তাদের যে রাইটগুলা দেওয়া আছে, এখন যদি চুক্তি ছাড়া ব্রেক্সিট হয়ে যায় তাহলে 31 ডিসেম্বরের পরে ওই রাইটগুলা দেওয়ার কি বাধ্যবাধকতা আছে না তারা ইচ্ছা করলে পাল্টাতে পারে? আমরা একটু আগে আপনাদের এই প্রশ্নের জবাবটা আমি দিয়েছি। আমি বলেছি চুক্তি হওয়া না হওয়ার সাথে এটা কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ব্রেক্সিট হওয়া বা না নিয়ে। তারা যদি ব্রেক্সিট করে ফেলে তাহলে এই যে প্রভিশনটা তারা দিয়েছে এটা তারা কার্যকর করবে। আর কোনো কারণে যদি তারা যদি ব্রেক্সিট না হয় তাহলে তো আর এটা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রশ্ন ওঠে? জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ কলার। নেক্সট কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি কিছুক্ষণ আগে ফোন করছিলাম জি জি, স্পল বিষয়ের ব্যাপারে। আমি স্যার বললো যে আমাকে এই স্পল বিষয়ের জন্য 26 পে স্লিপ, সমস্যার জন্য উইকলি 26 পে স্লিপ, হ্যাঁ 26 সপ্তাহ। আমাকে 25 পে স্লিপ কেন? আমার ডিসেম্বর বন্ধ ছিল, সেই জন্য ওরা এক পে স্লিপ 2টা পেমেন্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সেটা আপনি আপনার কাগজে আপনি যে সাথে একটা কভার লেটার দেবেন সেখানে আপনি উল্লেখ করে বলবেন আমার 1 উইকের পে স্লিপ 2 উইকসকে কভার করেছে। কোম্পানি আমাকে লেটার দিচ্ছে এটার জন্য। আচ্ছা, যদি আপনার সব যদি থাকে তাহলে আপনার কেন আপনি টেনশন করছেন কেন? আপনার তো ব্যাখ্যা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তবে আমি যেটা আপনাকে বললাম, শোনেন, সবসময় এটা ইম্পর্টেন্ট যে একটা কভার লেটার দিয়ে সবকিছু ব্যাখ্যা করে দেওয়া উচিত।
যেটা আমি আপনাকে আবারও বলেছি, এখনও বলছি, সোমবারে পাঠানোর আগে একটা সুন্দর করে কাভার লেটার দিয়ে আপনি সব কিছু ব্যাখ্যা করে আপনার কাহিনী, আপনি কবে এদেশে আসলেন, কবে সেটেল হলেন, কবে ব্রিটিশ হলেন, তারপরে আপনার ওয়াইফের সাথে কবে আপনার পরিচয় হলো, কবে থেকে সম্পর্ক হলো, কবে থেকে বিয়ে হলো, বিয়ের পরে কতদিন একসাথে সময় কাটালেন, তারপরে তার সাথে আপনি কীভাবে যোগাযোগ করেন, আপনি আবার তাকে দেখতে গিয়েছিলেন কি না, কবে থেকে চাকরি শুরু করেছেন, কবে থেকে বেতন পান, সমস্ত কিছু বিশদ আপনার একটা কাভার লেটার এক্সপ্লেন করে দেওয়া উচিত। ও আচ্ছা, সেটাও সলিসিটার করে দিবেন সেটা? ভাইয়া এটা আপনি করতে পারেন বা আপনার সলিসিটার করতে পারেন। এখন আপনার সলিসিটার করে দেবেন কেন এটা তো আমি বলতে পারি না, বাট কাভার লেটার যাওয়া উচিত, এটা আপনি দেন বা আপনার আপনার একটা সলিসিটার প্রিপারেশন দেন। থাকা উচিত, যদি জি। সলিসিটার নাও দেন আপনি যাতে প্রোভাইড করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ কলার। চলে আছে নেক্সট কে আছেন আমাদের সাথে। ওকে প্রিয় দর্শক, আমাদের আসলে একটা শর্ট ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা আবার ব্যাক করবো আপনাদের মাঝে, আমাদের সাথে থাকবেন।